এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণরূপে কাল্পনিক এবং কোনো জীবিত মৃত ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে কোনো মতেই সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের। রাত যখন 11টার কাছাকাছি কলকাতা তখন এক অচেনা শ্বাসরুদ্ধকর অন্ধকারে ডুবে থাকে। বিশেষ করে যখন প্রবল বৃষ্টি শহরের সব অলিগলি, সব স্মৃতিকে ধুয়ে মুছে সাফ করে দিতে চায়। এসপ্ল্যানেডের হলদেটে আলোর নিচে আজ এক অদ্ভুত অসহায় নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতা ভেঙে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নামছে ঈশানী। আর একটু প্লিজ, ভগবান আজ ট্রেনটা যেন একটু লেট থাকে প্লিজ। দীপঙ্কর নির্ঘাত চিন্তা করছে, প্লিজ আর 30 সেকেন্ড। দমদমগামী শেষ মেট্রো এখন প্ল্যাটফর্ম ছাড়ছে। দ্য লাস্ট ট্রেন টু দমদম ইজ লিভিং দ্য প্ল্যাটফর্ম। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে। দাঁড়ান দাদা, প্লিজ 1 সেকেন্ডের জন্য দরজাটা খুলুন প্লিজ। না দাঁড়ান, আমার বাড়ি ফেরাটা খুব দরকার, প্লিজ দাদা। চলে গেল মাত্র 5টা সেকেন্ড। জাস্ট 5টা সেকেন্ড আগে আসলে পেয়ে যেতাম মেট্রোটা। 5 সেকেন্ড। আচ্ছা, একটা মানুষের জীবনে 5 সেকেন্ডের দাম কত? একটা ট্রেন ধরতে 5 সেকেন্ড, একটা ভালোবাসি বলতে 5 সেকেন্ড, একটা সম্পর্ক বাঁচাতে 5 সেকেন্ড। ঈশানী জানতো না যে 5 সেকেন্ডের জন্য সে আজ ট্রেনটা মিস করলো, সেই 5 সেকেন্ডই তার সারা জীবনের হিসেবটা বদলে দিতে চলেছে। ফোনটা কেন, উফ, এখনই কেন বন্ধ হতে হলো তোকে? সারাটা দিন তো চার্জ ছিল, অন্তত দীপঙ্করকে একটা মেসেজ করার চান্স দিতি। তো পাগল হয়ে যাবে ওখানে এই বৃষ্টিতে এত রাতে। আমি এখন কি করব? আরে এই অ্যাপ ক্যাবেরও আজকেই স্ট্রাইক হতে হলো তোর। আমার পার্সটা, লাল পার্সটা কোথায়? ওটার ভেতর তো আমি সব টাকা, কার্ড সব, ওটা তো এখানেই ছিল। 1 মিনিট, ওই ফুচকার দোকানের ভিড়টায় একজন ধাক্কা মেরেছিল না? শিট, কেউ শিওর ঝেড়ে দিয়েছে। এবার আমি কি করব? আমার কাছে তো একটা টাকাও নেই। এবার আমি কি করে বাড়ি ফিরবো? এক্সকিউজ মি, হ্যালো, আপনি কি কোনো বিপদে পড়েছেন? আপনার কোনো হেল্প লাগবে? না, আমার কোনো হেল্প লাগবে না। প্লিজ ভয় পাবেন না। আমি অ্যাকচুয়ালি এখানে মিডনাইট অ্যাম্বিয়েন্ট সাউন্ড রেকর্ড করছিলাম, এটা আমার প্রফেশন। আমার মাইক্রোফোনে আপনার পার্স হারানোর কথা আর কান্নার শব্দ দুটোই ধরা পড়েছে। এবার প্ল্যাটফর্মে আপনি ছাড়া তো আর কেউ নেই, তাই ভাবলাম যদি কোনো হেল্প লাগে। দেখুন,
আমি আপনাকে চিনি না, জানি না। এই মাঝরাতে একটা ফাঁকা স্টেশনে অচেনা কোনো লোকের ওপর বিশ্বাস করব, অতটা বোকা আমি নই। দেখুন ম্যাডাম, আপনি ভুল কথা বলছেন না। আমি কিন্তু জেনুইনলি আপনাকে সাহায্য করতেই এসেছিলাম। এনিওয়েজ, আশা করি আপনি সাবধানে বাড়ি ফিরে যাবেন। চলি। 1 মিনিট। হুম। সরি, আসলে দিনটাই এমন ছিল। পার্স চুরি, ফোন ডেড, লাস্ট মেট্রোটাও মিস করলাম। আপনার বাড়ি? বারাসাত। আচ্ছা, আসুন বাইরে তো চলুন। পার্ক স্ট্রিটের দিকে হেঁটে যেতে যেতে যদি কোনো হলুদ ট্যাক্সি পাই তাহলে উঠে পড়বেন। তারপর আপনি আপনার বাড়ি, আমি আমার। ডিল? নাকি ফাঁকা স্টেশনে সারা রাত বসে থাকার প্ল্যান আছে? না না, চলুন। আসুন। একটা বড় কালো ছাতার নিচে ঈশানী ও আবির হেঁটে চলেছে পার্ক স্ট্রিটের দিকে। আবির ছাতাটা ঈশানীর দিকে ঝুঁকিয়ে ধরেছে। ঈশানী নিজের শাড়িটা বাঁচিয়ে হাঁটছে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণের অকওয়ার্ড সাইলেন্স ভেঙে ধুস, একটাও ট্যাক্সি চোখে পড়ছে না। আর একটু হাঁটতে হবে মনে হচ্ছে। আমি সত্যিই দুঃখিত। আমার জন্য আপনিও এই বৃষ্টিতে ফেসে গেছেন, দেখুন। ইটস ওকে। বাই দ্য ওয়ে, আমি আবির। একটা প্রাইভেট FM চ্যানেলে লেট নাইট শো করি, আর মাঝে মধ্যে কলকাতার কোলাহলে আমার এই টাস্ক ক্যাম্পটা নিয়ে রেকর্ড করতে বেরিয়ে পড়ি। FM চ্যানেল মানে RJ আবির? রাত জাগা শহর শোটা, ওটা আপনি করেন? আজ্ঞে হ্যাঁ, আমি সেই দুর্ভাগা মানুষ যে সারা শহরকে ঘুমপাড়ানি গান শুনিয়ে নিজে পেঁচার মতো জেগে থাকে। দেখে বাদ দিন, আপনার নামটা? আমি ঈশানী চ্যাটার্জি। বারাসাতে একটা স্কুলে পড়াই, হিস্ট্রি। আচ্ছা। আজকে কলেজের বন্ধুদের সাথে প্রায় 8 বছর পর দেখা হলো এই পার্ক স্ট্রিটের একটা হোটেলে। একটা রিউনিয়ন মতো ছিল, কিন্তু ভাবিনি এতটা দেরি হয়ে যাবে, জানেন তো। আসলে সময়টা যে কিভাবে কেটে গেল। লাইফে এই দেরিগুলো হঠাৎ করেই হয় ঈশানী দেবী। আমরা ভাবি বটে আমাদের হাতে অনেক কন্ট্রোল, আসলে কিছুই নেই। একটা মেট্রো মিস করলেই পুরো রাতের হিসেবটা এলোমেলো হয়ে যায়, তাই না? আবির, হুম। ওই যে ওই দোকানটা দেখুন। হুম। ওই যে ছেলেটা নীল শার্টটা পরে। হ্যাঁ, মানে কি হয়েছে? ওর হাতে আমার লাল পার্সটা। আপনি এখানে দাঁড়ান, ছাতাটা ধরুন। না না, আপনি যাবেন না। যদি ওর কাছে কোনো ছুরি টুরি থাকে। ধরুন ছাতাটা। এই এই দাঁড়া, এই জানোয়ার, এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ছাড়ো, আমাকে ছাড়ো। ছাড়ো। আমি কিছু করিনি। হ্যাঁ, কিছু করিসনি? এই পার্সটা তোর? না, আমার না। তাহলে? আমি নিতে চাইনি। আমার মা হসপিটালে। আরে 3 দিন ধরে কিছু খাইনি দাদা। আপনি 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 পুলিশ ডাকবেন না প্লিজ। কি হয়েছে দেখি। আবির বাবু, ছেড়ে দিন, ও তো বাচ্চা। ওই নাম কি তোর? শিবু। শিবু। শোন বাবা, এই কাজটা আর করিস না। একবার ধরা পড়লে জীবনের খাতাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মানুষের খেটে অর্জন করা টাকাটা চুরি না করে নিজে খেটে খা। যা পালা। ধন্যবাদ ধন্যবাদ। বাবা, এই নিন, দেখুন তো ভেতরে সব ঠিকঠাক আছে কিনা। ক্যাশ নেই, থ্যাংক গড। ব্যাংকের সব কার্ডগুলো, আইডি, হ্যাঁ ড্রাইভিং লাইসেন্সটাও আছে। এগুলো গেলে বিশাল বিপদ হয়ে যেত। তা তো হতোই বাবা। এই বসে বসে চাকরি করে এখন একটু দৌড়ঝাঁপ করলে কেমন যেন হাঁপিয়ে যায়। বলছি, চা খাবেন? ওই দোকানটা খোলা দেখছি। হ্যাঁ চলুন। একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন না। আর ইউ স্যাড অ্যাবাউট এনিথিং? এই রাতের কাছে আমরা সবাই কেমন হার মেনে নিই, তাই না? মানে? এই স্টুডিওতে বসে যখন মাইকের সামনে বলি, এই কলকাতা,
তোমার সব মন খারাপের আর ছুটি। তখন আমার নিজের মন খারাপগুলো কেমন যেন একটা উধাও হয়ে যায়, কিন্তু রাত্রেবেলা আমাদের এই সব মুখোশগুলো কেমন যেন সরে যায়। আপনি একা থাকেন? মানে বাড়িতে আর কেউ নেই আপনার অপেক্ষা করার মতো কেউ? ছিল, স্নেহা, আমার এক্স ওয়াইফ। আজ থেকে ঠিক 2 বছর আগেও আমাকে ছেড়ে চলে গেছে। ও, আই এম সরি, আমার জিজ্ঞেস করাটা বোধহয় ঠিক হয়নি। ইটস ফাইন। কোইন্সিডেন্টালি আজকে আবার কিন্তু ওর বিয়ে। আজ? এই স্টুডিওতে বসে ফেসবুকে ওর বিয়ের ছবিগুলোই দেখছিলাম। শি লুকড হ্যাপি। আমি ওকে কোনোদিনই এতটা খুশি দেখিনি, জানেন। আর এইসবের মধ্যে আপনি অচেনা একজনের পার্স উদ্ধার করতে চোরের পিছনে ধাওয়া করলেন? নিজের দুঃখগুলো থেকে পালানোর সব থেকে সহজ রাস্তা হলো অন্যের দুঃখে সামিল হয়ে যাওয়া। আমি পালাচ্ছি ঈশানী দেবী, আমাকে মহান ভাববেন না। কেন, কি হয়েছিল আপনাদের মধ্যে? মানে যদি বলতে কোনো আপত্তি না থাকে আর কি। আবির, খেতে এসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি, এই স্ক্রিপ্টটা শেষ করে নি। এখন রাত 11টা বাজে, তুমি কাল সকাল 6টায় বেরিয়ে যাবে। আজ তো ছুটি ছিল তোমার। ছুটি? ফ্রিল্যান্সারদের আবার ছুটি কি? একটা বড় ব্র্যান্ডের ক্যাম্পেইন স্নেহা, এটা হয়ে গেলে একটা গাড়ি কিনবে, তারপর একটা বড় ফ্ল্যাট। জানি, শুনে ফেলেছি অনেকবার। আবির, একটা কথা জিজ্ঞেস করি, তুমি যে গাড়িটা কিনবে সেটা নিয়ে আমরা কোথায় যাব? মানে যেখানে খুশি যাব। আমরা তো এই ঘরের বাইরেই বেরোতে পারি না। গাড়ি কিনে কি হবে? আমি বারান্দায় বসে থাকি, তুমি তোমার ঘরেই বসে থাকো। আমাদের মাঝখানে একটা দেয়াল না, একটা গোটা বিল্ডিং তৈরি হয়ে গেছে। এই শুরু হলো। স্নেহা, আমি তোমার জন্যই সবটা করছি। না আবির, তুমি তোমার ভয়ের কারণে এটা করছো। তুমি ভয় পাও দ্যাট ইউ আর নট এনাফ, আর সেই ভয়টা মেটাতে গিয়ে তুমি আমাকে প্রতিদিন একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছ। আমি তোমার কাছে গাড়ি, বাড়ি, সোনা দানা কিচ্ছু চাইনি আবির, শুধু একটু সময় চেয়েছি। লাস্ট কবে তুমি আমাকে ছুঁয়ে দেখেছো? তোমার মনে আছে? স্নেহা, লজ্জা করছে? বিয়ের আগে যখন দিনের পর দিন আমার ফ্ল্যাটে পড়ে থাকতে, তখন লজ্জা করতো না? স্নেহা, ভুলভাল কথা বলো না তো। ভুল? আমিও একটা রক্ত মাংসের মানুষ, আমারও কিছু চাহিদা আছে। শুধু তোমার প্রয়োজনেই তুমি আমার কাছে আসবে, আর কাজ মিটে গেলে পাশ ফিরে ঘুমিয়ে পড়বে। আমি কি রোবট? স্নেহা, যদি এখন না খাটি আমাদের ফিউচারটা তো। আর প্রেজেন্টার কি হবে? স্নেহা, আমি থাক, ডিনারটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, সময় মতো খেয়ে নিও। ঈশানী দেবী, মানুষ রাগ করে যদি জোরে দরজাটা বন্ধ করে, বুঝবেন সেই যাত্রায় বেঁচে গেছেন। সেই দিন দরজাটা বন্ধ হওয়ার আওয়াজটা আমি পাইনি। স্নেহা ঠিকই বলেছিল, আই হ্যাড বিকাম আ রোবট। কিছু মানুষের চলে যাওয়াই কম যন্ত্রণার হয় আবিরবাবু। কম যন্ত্রণার? হ্যাঁ, অন্তত একটা ফুল স্টপ তো পড়ে। কিন্তু কিছু মানুষ থাকে যারা একটা বাড়িতে, একটা ছাদের তলায়, একটা বিছানায় পাশাপাশি বসেও প্রতিদিন একটু একটু করে হারিয়ে যায়। তার চেয়ে বড় যন্ত্রণার আর কিচ্ছু হয় না। আপনার জীবনের কথা বলছেন? আমার হাজব্যান্ডের নাম দীপঙ্কর। ও খুব ভালো মানুষ, জানেন। কোনো বদঅভ্যাস নেই, কোনোদিন আমার উপর চিৎকার করেনি, গায়ে হাত তোলার তো প্রশ্নই ওঠে না। ও নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, আর আমি আমার স্কুল নিয়ে। আমরা কথা বলি, কিন্তু আমাদের কথায় কোনো প্রাণ নেই। প্রাণ নেই মানে? মানে আমাদের মধ্যে ইলেকট্রিক বিল, গ্রসারি লিস্ট, রিলেটিভসদের বিয়েতে কি গিফট দেওয়া যায়, এইসব নিয়েই কথা হয়। আজকে তোমার দিনটা কেমন কাটলো, বা তুমি কেমন আছো
এমন কথা বলা হয়নি অনেক বছর হলো। মাসের 1 তারিখে মাইনে ঢোকে, 5 তারিখে ইএমআই কাটে। রবিবার আমরা সুপার মার্কেটে যাই, বাস এটাই আমার জীবন। আরে এটাই জীবন কেন বলছেন? এই তো আজকেই বন্ধুদের সঙ্গে রিউনিয়নে গেছিলেন। আজ প্রায় 10 বছর পর ঋষিকে দেখলাম। কলেজে আমার বয়ফ্রেন্ড ছিল, আমি জানতাম না ও আসবে। তারপর সবাই একসাথেই ছিলাম, হঠাৎ ও একটা সিগারেট অফার করলো। ছেড়ে দিয়েছিলাম জানেন, কিন্তু ওর কথাটা না ফেলতে পারলাম না। স্মোকিং জোন থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল। অনেক কথা বললাম জানেন। অনেকদিন পর আবার সেই কলেজের লাইফটা মনে পড়ছিল। বিশ্বাসই হচ্ছে না রে, ঈশানী সেন পাক্কা 10 বছর পর, আর ডিকেড হ্যাজ পাস্ট। এই এখন কিন্তু ঈশানী সেন না, হ্যাঁ, এখন ঈশানী চ্যাটার্জি। ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো সরি রে, সো সরি। তো কেমন চলছে সব? ভালো আছি, স্কুলে পড়াই, ভাড়ার সাথে থাকি। দীপঙ্কর বিজনেস করে, ভালোই চলছে। ব্যাস এটুকু? মানে 10 বছরের রিপোর্ট 3 লাইনে শেষ? মানে আর কি বলবো, জীবন তো এমনই। এমন নয় রে, তোর জীবন তো এমন ছিল না। মনে আছে সেকেন্ড ইয়ারে তুই পুরো ডিপার্টমেন্টকে দিয়ে বিদ্রোহ ঘোষণা করিয়েছিলি, ওই যে লাইব্রেরির টাইমিং বাড়িয়ে দেওয়ার জন্য? ভাই আমি ভয়ে লিটারালি ঘামছিলাম, আর তুই হাসছিলিস। একদম ভুলে গেছিলাম রে। তুই বলতিস, ঋষি আমি একদিন এই ডিপার্টমেন্টের টিচার হব, আর সামনে একটা পিএইচডি থাকবে, আমার নামের আগে ডক্টর লেখা থাকবে। তারপর আমি ছাত্রীদেরকে শেখাবো যে ইতিহাস মানে মরা মানুষ নয়, ইতিহাস মানে মানুষের বেঁচে থাকা। মনে পড়ে? মনে আছে। ঈশানী, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলবো? তোর চোখগুলো এরকম ডাল লাগছে কেন রে? এই বাইরে বৃষ্টি কমেছে না রে, আমি বেরোই বুঝলি, শেষ মেট্রোটা ধরতে হবে। চল টাটা। এক মিনিট দাদা, আরও 2টো চা দাও না। হ্যাঁ সরি, বলুন। ওই 1 ঘন্টায় আমি এই গত 7 বছরের মধ্যে সব থেকে বেশি অ্যালাইভ ফিল করেছি জানেন। এখনও আমি একটি রক্ত মাংসের মানুষ, পুরোপুরি যান্ত্রিক হয়ে যায়নি। অ্যান্ড দ্যাট রিয়েলাইজেশন ইটস কিলিং মি। আমার মনে হচ্ছে আমি দীপঙ্করকে ঠকিয়েছি। বাড়ি গিয়ে যতক্ষণ না ওকে সবটা বলছি, ততক্ষণ মনটা একদম শান্ত হচ্ছে না। কি বলবেন? যে আপনি ঋষির প্রতি এখনো দুর্বল, নাকি আপনি দীপঙ্করের সঙ্গে একদমই খুশি নন? কি কনফেস করবেন আপনি? আমি জানি না, কিন্তু এই গিল্টটা নিয়ে নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবো না আমি। ঈশানী, আর একবার নিজেকে জিজ্ঞেস করুন তো, আপনি কি সত্যি যে মানুষটিকে বিয়ে করেছেন তার কারণে খুশি নন, নাকি ওনার সঙ্গে থাকতে থাকতে আপনি নিজে যে মানুষটিতে পরিণত হয়েছেন তার কারণে খুশি নন? মানে আপনি ঋষিকে মিস করেন না। ঋষি তো একটা ট্রিগার মাত্র। আপনি নিজের সেই হারিয়ে যাওয়া ভার্সনটাকে ভীষণ মিস করেন। আপনি ঋষিকে চান না, কিন্তু আপনি সেই পুরনো ঈশানীকে আবার ফিরে পেতে চান। দেখুন, আপনি কনফেস করে নিজের ঘাট থেকে গিল্টটা নামাবেন, নিজেকে হালকা করবেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দীপঙ্করকে চিরকালের জন্য ভেঙে দেবেন। ও সারা জীবন ভাববে ওর মধ্যেই হয়তো কোনো কমতি ছিল।
ইজ দ্যাট ফেয়ার? নিজের অপরাধবোধ কমানোর জন্য আরেকটা মানুষকে চিরকালের মতো পঙ্গু করে দেওয়াটা কি জাস্টিফাইড? আপনি তো দীপঙ্করের সঙ্গে কখনো শেয়ারই করেননি যে আপনি আনহ্যাপি। ওকে তো সুযোগটাই দেননি আপনার মনের খোঁজ নেবার। তাহলে আমি কনফেস করব না? কনফেস করুন, কিন্তু সেটা ঋষিকে নিয়ে নয়। কনফেস করুন যে আপনি 7 বছর ধরে একটা মিথ্যে হাসি হাসছেন। কনফেস করুন যে পিএইচডিটা আপনি করতে চান। কনফেস করুন আপনি ক্লান্ত। আর এটাও কনফেস করুন যে আপনি আপনার স্বামীকে বলার চেষ্টাই করেননি এতদিন। এটা কিন্তু সহজ না, কিন্তু এরকম কনফেশন ঘর ভাঙে না ঈশানী দেবী, ঘর বানায়। আবির, আপনি যখন স্নেহাকে হারিয়েছিলেন তখন আপনাকে এই কথাগুলো কেউ বলেছিল? না, কেউই বলেনি। আমি রোজ রাতে মাইকের সামনে বসে হাজার হাজার মানুষের জন্য এই কথাগুলোই বলি ঈশানী দেবী। আর তারপরে বাড়ি ফিরে নিজের জন্য একটা কথাও আর খুঁজে পাই না। আজ বোধহয় সেই কথাটা আপনাকে খুঁজে পেয়েছে আবির বাবু। অবশেষে বৃষ্টি থেমেছে। হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাটে এসে পৌঁছেছে ওরা দুজন। ভোর 4:20 বাজে। কলকাতাকে তখন বড্ড নিষ্পাপ দেখাচ্ছে। প্রিন্সেপ ঘাটের বড় মার্বেলের পিলারগুলো সাদা ভূতের মতো দাঁড়িয়ে আছে। শহরটা এখনো ঘুমছে। আবির আর ঈশানী ঘাসের উপর না বসে পাথরের সিঁড়িতে বসলো। কি করছেন? রেকর্ড করছি এই নদীর আওয়াজটা। আমাদের কথাগুলো রেকর্ড হবে? অফ করে দিলাম। কিছু কথা শুধু যাদের জন্য বলা তাদের জন্যই থাকুক। আমি আজকে সন্ধেবেলা ইচ্ছে করেই বাড়ি যাইনি, জানেন? কেন? স্নেহার ওই বিয়ের ছবিগুলো দেখে আমার নিজের ফাঁকা অ্যাপার্টমেন্টটা আমাকে গিলে খেতে আসতো। মনে হলো বাড়ি ফিরলে আমি হয়তো আর শ্বাসই নিতে পারবো না। ফ্ল্যাটটায় জানি না কেন এখনো স্নেহার গন্ধ আছে। রং করিয়েছিলাম, ফার্নিচার বদলে দিয়েছিলাম, পুরনো সব কিছুই বদলে দিয়েছিলাম। তাই এই ট্যাসক্যামটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। ভাবলাম শহরের আওয়াজগুলো আমার একাকিত্বের সঙ্গী হবে। আপনি এখনো ওনাকে ভালোবাসেন, তাই না? হ্যাঁ, কিন্তু এই ভালোবাসাটা এখন আর দাবি করে না। এটা একটা ওই হাতে লেখা চিঠির মতো হয়ে গেছে, যা কখনো পোস্ট করা হয়নি, ছিঁড়ে ফেলাও যায়নি। আমি চাই ও ভালো থাকুক, সত্যিই চাই। আজকে যখন ওর ছবিটা দেখলাম আমার বুকটা ভেঙে যাচ্ছিল, জানেন। তারপর হঠাৎ মনে পড়ল, যাক, ও তো হাসছে। 2 বছর পরে আজকেরই প্রথম ওর মুখে হাসিটা দেখলাম, যা সারা জীবন চেষ্টা করলেও হয়তো আমি ওকে দিতে পারিনি। আমি ভীষণ খারাপ হাজবেন্ড ছিলাম, জানেন, কিন্তু আমি ওকে ভালোবাসতাম। আর এই দুটো কথা যে একসাথে সত্যি হতে পারে, এটাই বোধহয় জীবনের অভিশাপ। আপনি কি ওনাকে একবারও বলেছিলেন, মানে চলে যাওয়ার পর একবারও ফোন করেছিলেন? করেছিলাম একবার, ও চলে যাবার 4-5 মাস পর। সেদিন ভীষণ একা লাগছিল, বেশ রাত তখন। ও ধরেছিল ফোনটা, আমি কিছুই বলতে পারিনি। পুরো 5 মিনিট দুজনে চুপ করেছিলাম। তারপর ও বলল, আবির, তুমি এখনো কথা বলতে শেখোনি না, বলে ফোনটা রেখে দিল। ওই 5 মিনিটের নীরবতাটাই, জানেন তো, আমাদের
গোটা ম্যারিড লাইফের সামারি। কিন্তু আপনি তো এখন কথা বলছেন আমার সাথে সারা রাত ধরে। হ্যাঁ বলছি তো, কি আশ্চর্য না, যার সাথে আমার পুরো জীবনটা কাটানোর কথা ছিল তাকে একটা বাক্যও বলতে পারলাম না, আর যার সাথে হয়তো আর কোনোদিন দেখাই হবে না তার সামনে আমি আমার সব কথা বলে ফেললাম। মানুষ বড় অদ্ভুত প্রাণী। বলতে পারলেন কারণ আমার কাছে আপনার কিছু হারাবার নেই। ভয় যেখানে নেই সেখানে কথা নিজেই চলে আসে আবির্বাবু। আর ভালোবাসার ভেতর ভয়টা সব থেকে বেশি থাকে। যদি শুনে ও আমাকে ছেড়ে চলে যায়, আমরা যাদেরকে সব থেকে বেশি ভালোবাসি তাদের কাছেই সব থেকে বেশি লুকোই। আমরা এক পথেরই পথিক ঈশানী, দুজনেই নিজেদের নির্দিষ্ট ট্রেনটা মিস করেছে এবং দুজনেরই বাড়ি ফেরার টানটা কম। কিন্তু ফিরতে হবে, কারণ সেটাই উচিত। শুধু পথটা যাতে একটু কম বোরিং লাগে তাই ফেরার পথে একটু গল্প করে নিলাম একে অপরের সাথে। এবার দুজনেই টের পেলেও যাওয়ার সময় এগিয়ে আসছে। ওদের মধ্যে প্রেম নেই, কিন্তু বন্ধুত্বও নয় এটা। যেটা ওরা দুজনেই অনুভব করছে সেটা একটা বিশেষ ধরনের টান, যা দুটো হেরে যাওয়া মানুষের মধ্যে তখনই তৈরি হয় যখন তারা তাদের হার স্বীকার করে একে অপরের পাশে দাঁড়ায়, মুখ ফিরিয়ে নেয় না। পৃথিবীর কোনো ভাষাতেই এই অনুভূতির জন্যে কোনো শব্দ তৈরি হয়নি। তবু প্রত্যেক মানুষকেই জীবনে একবার হয়তো এর মুখোমুখি হতে হয়েছে। এই টান যতক্ষণ নিরাকার ততক্ষণই সুন্দর। আবির্বাবু, আপনার ফোনটা একটু দেবেন। আমার আমার দীপঙ্করকে ফোন করাটা এবার দরকার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই নিন, আমি ওই দিকটা যাচ্ছি, আপনি কথা বলুন। না, আপনি বসুন। আমি আমি চাই আপনি থাকুন। বেশ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, কে? দীপ, ঈশানী, ঈশানী তুমি কোথায়? সারা রাত তোমার ফোন সুইচড অফ। আমি চারিদিকে ফোন করছি, রিনাকে ফোন করছি, হোটেলে ফোন করছি, আর 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 একটু দেরি হলে আমি পুলিশকে ফোন করছিলাম। ঈশানী, দীপঙ্কর, আমি আমি ঠিক আছি। আমার কোনো বিপদ হয়নি। ঠিক আছো? সত্যি সত্যি বলছো? তুমি জানো আমি সারা রাত ঘুমোইনি। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আমি আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না ঈশানী। দীপঙ্কর, না না না, মানে চিন্তা হচ্ছিল আর কি। তুমি কোথায় ঈশানী? আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। দীপ, আমি কাল রাতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আটকে গেছিলাম। বৃষ্টিতে শেষ মেট্রোটা মিস হয়ে যায় আর পার্সটাও চুরি হয়ে যায়। আর তার উপর আমার ফোনের ব্যাটারিটা সেটাও ডেড হয়ে গেছিলো, মানে খুব বাজে অবস্থা। অ্যাপ ক্যাবের স্ট্রাইক আর বৃষ্টির জন্য একটা ইয়েলো ট্যাক্সি পর্যন্ত রাস্তায় পেলাম না। যাই হোক, আমি এখন একটা সেফ জায়গাতেই আছি। জানো তো, একজন খুবই ভালো মানুষ আমাকে সাহায্য করেছেন। ওনারই ফোন থেকে তোমায় ফোন করছি। শোনো, আমি শিয়ালদা থেকে ফার্স্ট ট্রেনটা ধরেই বাড়ি ফিরছি। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আসছি। থ্যাংক গড ঈশানী, তুমি ঠিক আছো। এটাই অনেক, এটাই অনেক। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমি দীপঙ্কর, শোনো, তোমাকে একটা কথা বলার আছে আমার। কি কথা? সব সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু দীপ,
আমি না আজকে প্রথম বুঝলাম আমাদের মাঝে কথা বলা বন্ধ হয়ে গেছে দীপ। মানে কি বলছো তুমি এসব? আমরা তো রোজই কথা বলি। হ্যাঁ বলি, কিন্তু কি নিয়ে বলি বলো তো? কালকে সারাদিনে আমরা কি নিয়ে কথা বলেছি? বাড়িতে চাল শেষ হয়ে গেছে, কাজের মাসে আবার ছুটি নিয়েছে, তোমার শার্টগুলো আয়রন করতে দিতে হবে। এগুলো কথা নয় দীপ, এগুলো নোটিফিকেশন। আমরা দুজন একই নোটিশ বোর্ডে রোজ নোটিশ টাঙাই আর ভাবি আমরা সংসার করছি। আমরা একটা বাড়িতে পাশাপাশি থাকি, কিন্তু বাঁচি না। আমরা কেবল দিন কাটাচ্ছি দীপ। তুমি জানো আমি শেষ কবে মন খুলে হেসেছি? তুমি জানো আমি পিএইচডি করার কতটা ইচ্ছে ছিল আমার? 3 বছর আগে আমি তো এই কথাটা তোমায় বলেও ছিলাম। তুমি টিভি দেখতে দেখতে বলেছিলে কি হবে করে। আমি সেদিন একটা শব্দও বলিনি, আমি শুধু বলেছিলাম ঠিক আছে। আর সেই ঠিক আছে বলার পর আমি বাথরুমে গিয়ে কল খুলে দিয়ে আধ ঘন্টা কেঁদেছিলাম, যাতে তুমি শুনতে না পাও। এই যে গল্পটা আমি তোমাকে কোনোদিন বলিনি, এটাই আমাদের সমস্যা দীপঙ্কর। ঈশানী তুমি সেদিন কেঁদেছিলে? হ্যাঁ দীপঙ্কর। আমি তো জানতামই না ঈশানী, আমি তো জানতামই না। তুমি বললে আমি। দোষটা তোমার নয় দীপঙ্কর, দোষটা আসলে আমার। আমি কখনো তোমাকে বলিনি, আমি ধরেই নিয়েছিলাম তুমি বুঝবে না। আমি তোমাকে একবারও সুযোগটাই দিলাম না বোঝার। আমি তোমার দিকটা না জেনেই তোমাকে দোষী বানিয়ে দিয়েছিলাম। এই যে 7 বছর আমি তোমার উপর অভিমান করে বেরিয়েছি, তুমি তো জানতেই পারলে না কখন তোমার বিরুদ্ধে আমার মনে একটা দেয়াল তৈরি হয়ে রয়েছে। আমি অন্যায় করেছি দীপ, আমাকে আমাকে ক্ষমা করে দিও। ঈশানী আমি খুব ভালো করে কথা বলতে পারি না ঈশানী, আমার বাবাও পারতেন না। আমি দেখেছি আমার বাবা মাকে খুব ভালোবাসতেন, কিন্তু একবারও মুখ ফুটে তা বলেননি। আমি ভেবেছিলাম যে রোজ সকালে তোমার চাটা বানিয়ে দিলে, ইএমআই গুলো ঠিক সময় দিলে, তোমার চিন্তার কিছু না রাখলে সেটাই হবে ভালোবাসা। আমি ভুল ভেবেছিলাম ঈশানী, তাই না? না দীপঙ্কর, ভুল না, অর্ধেক ঠিক। কিন্তু ভালোবাসার বাকি অর্ধেকটা তো শব্দ দিয়ে তৈরি, আর আমরা দুজনেই ওই অর্ধেকটা লুকিয়ে রেখেছি। যাই হোক, আমি ভোরের ট্রেনে ফিরছি। আমি স্টেশনে আসছি ঈশানী, তুমি সাবধানে এসো। আমরা কথা বলবো, অনেক কথা। আর ঈশানী, ওই পিএইচডির ফর্মটা কি এখনো পাওয়া যায়? আমরা খোঁজ করব। হ্যাঁ, এবার আমরা খোঁজ করব একসাথে। দীপ, ঈশানী, আর শোনো, আজকে আমি তোমাকে একটা না কথা বলতে চাই, যা আমি 7 বছর বলিনি। কিন্তু ফোনে না, আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলবো। আমি স্টেশনে আসছি। হ্যাঁ ঠিক আছে, আমিও আসছি। ঈশানী ফোনটা আবিরের হাতে ফেরত দিল। ওর মনটা এখন অনেকটা হালকা, যেন বুকের ওপর থেকে একটা পাহাড় নেমে গেছে। ও ঋষির নাম নেয়নি, কোনো রাগের কথা বলেনি, কারণ ও বুঝেছে ওর সমস্যা ঋষি ছিল না, ওর সমস্যা ছিল ও নিজেই। আর এটা আবিরই ওকে বুঝিয়েছে। আবির ফোনটা পকেটে রেখে মৃদু হাসল। সে প্রশংসনীয় চোখে তাকালো ঈশানীর দিকে, এবং তার বুকের ভেতর একটা ছোট্ট তীক্ষ্ণ কাঁটা বিঁধল। এই নীরবতা ভাঙার গল্পটা সে নিজের জীবনে লিখতে পারে নিজে। আপনি না থাকলে আমি আজ রাতে
আমার সংসারটা হয়তো ভেঙে ফেলতাম। আমি না থাকলেও আপনি এটাই বলতেন। ধরে নিন আমি শুধু আগে বলার সাহসটা ধার দিয়েছি। চলুন উঠি, ভোর হয়ে গেল তো, শিয়ালদা পৌঁছতে হবে। সকালে সোনালি রোদ স্টেশনের টিনের চাল ভেদ করে মেঝেতে এসে পড়েছে। চারপাশের মানুষের বেঁচে থাকার লড়াই শুরু হয়ে গেছে। রাতের সেই ভিজে অন্ধকার মায়াটা এখন উধাও। বারাসাত লোকাল ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। এই নিন টিকিট আর 100 টাকা, জাস্ট ইন কেস। না না, এটার কোনো দরকার নেই। ধার দিচ্ছি, আমার নাম্বারটা আপনার হাজব্যান্ডের কাছে পেয়ে যাবেন, বাড়ি গিয়ে ইউপিআই করে দেবেন, কি অসুবিধা? আবিরবাবু, আপনি আপনি যা করলেন বিশ্বাস করুন আমি কোনো দিন ভুলবো না। অ্যান্ড থ্যাংক ইউ ফর নট জাজিং মি। জাজ তো ওপরওয়ালা করবে ঈশানী দেবী, আমাদের জাজ করার যোগ্যতা নেই। ঈশানী ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে উঠে দাঁড়ালো, তারপর ঘুরে তাকালো আবিরের দিকে। দুজনের কেউ কারোর ফোন নাম্বার চায়নি, কেউ বলেনি ফেসবুকে অ্যাড করে নেবেন বা যোগাযোগ রাখবেন। জাস্ট একে অপরকে না চিনেও একে অপরের ভালো চেয়েছে ওরা। আবিরবাবু, আপনি স্নেহার ভালোটা যেমন মেনে নিয়েছেন, এবার না নিজের ভালোটাও ভাবুন। আজকের রাতটা কিন্তু শুধু আমার কাউন্সেলিং ছিল না, হ্যাঁ আপনারও ছিল। নিজের মনের ঘরে আবার আলো জ্বালানোর সময় এসেছে। চেষ্টা করব। চেষ্টা না, কথা দিন। দিলাম কথা। আবির প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে দেখল ট্রেনটা ধীরে ধীরে ছোট হতে হতে দিগন্তে মিলিয়ে গেল। অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল আবির। তারপর নিজের অডিও রেকর্ডারটা বার করল, হেডফোনটা কানে দিল আর শহরের এই সকালের বেঁচে থাকার শব্দ রেকর্ড করতে শুরু করলো। ওর বুকে এখন আর কোনো চাপা যন্ত্রণা নেই, চোখে মুখে ফুটে উঠছে একটা অদ্ভুত প্রশান্তি। রেকর্ডিং, শিয়ালদা স্টেশন, সকাল 6:05। আজকে একজন আমাকে একটা কথা বললেন যা আমি কোনোদিনই ভুলবো না। তুমি শুনছো সুপার মর্নিং উইথ আরজে আবির। নর্মালি তোমার সঙ্গে রাতেই কথা হয়, কিন্তু গতকাল রাতে এত বৃষ্টি হয়েছে যে তোমার প্রিয় সুস্মিতা আজ আসতেই পারেনি, তাই আজ আমাকে দিয়ে কাজটা চালাতে হবে। তা কথা যখন বৃষ্টি আর রাত নিয়েই হচ্ছে, যে অবভিয়াসলি আমার ফেভারিট টপিক, তাহলে একটা গল্প বলি আজ। রোজকার ট্রাফিক আর মার্কেটের আপডেট দিয়ে তোমার মানডে ব্লুজটা না হয় নাই খারাপ করলাম। বলছি, কখনো ভেবে দেখেছো এই রাতের অন্ধকারে এই কলকাতা শহর আমাদের জীবনের কত না বলা গল্প লুকিয়ে রাখে? কিছু গল্প ভিজে রাস্তার মতো ধুয়ে চলে যায়, আর কিছু গল্প বুকের ভেতরে থেকে যায়। আমারও এমন একটা গল্প আছে জানো। আজ থেকে ঠিক 3 মাস আগে হঠাৎই আমার দেখা হয় একজন মানুষের সঙ্গে। তখন রাত প্রায় 11:30। লাস্ট মেট্রো মিস করে স্প্ল্যানেড স্টেশনে বসেছিলেন তিনি, আর আমি বেরিয়েছিলাম কলকাতা শহরের সাউন্ড রেকর্ড করতে।
চার্জ শেষ, পার্স চুরি হয়ে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। অ্যাপ ক্যাবে স্ট্রাইক, আর তার উপরে আবার বৃষ্টি, মানে যাকে বলে ব্যাড লাক অ্যাট ইটস বেস্ট। অগত্যা হাঁটতে শুরু করলাম, পার্ক স্ট্রিট, ময়দান, প্রিন্সেপ ঘাট। একটা ছাতা, দুটো অপরিচিত মানুষ আর তাদের জীবনের গল্প। ওই একটা রাতে আমি যা শিখেছি তা এত বছরেও এই ঠান্ডা ঘরে বসে শিখতে পারিনি। কি শিখেছিলাম বলবো, কিন্তু শুধু আমি একা কথা বলে গেলে হবে? তোমার গল্পও তো শুনতে হবে। তার জন্য কল করো আমার নাম্বারে আর বলে ফেলো সেই সব না বলা কথা, যেগুলো একজন অচেনা মানুষের কাছে হয়তো খুব সহজেই বলা যায়। কথা হচ্ছে ব্রেকের ওপারে। আপাতত এই গানটা তোমার জন্য। দাদা কত হলো? একটা লাল চা আর দুটো বিস্কুট। 25 টাকা ম্যাডাম। বলছি, এটা আর যে আবিরের গলা ছিল না? হ্যাঁ ম্যাডাম, রোজ রাতে শো করে, কিন্তু আজ দেখছি সকাল সকাল এসে গেছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, সকালে ঝলমলে রোদ্দুরে নিজে ড্রাইভ করে স্কুলে যাচ্ছে ঈশানী। ওর পরনে একটা পরিষ্কার তাঁতের শাড়ি, কপালে ছোট্ট টিপ, চোখে মুখে আজ কোনো ক্লান্তি নেই, কোনো অপরাধ বোধও নেই। ওর পাশের সিটে একটা ভারী ফাইল, ক্যালকাটা ইউনিভার্সিটির পিএইচডি রেজিস্ট্রেশন ফর্ম, দীপঙ্করের নিজের হাতে ফটোকপি করা। চায়ের দোকানে আবিরের গল্প শুনে গাড়ির এফএমটা চালালো। বাকি গল্পটা শুনতে হবে, সেই গল্পটা যা সে নিজেও ওই রাতে বেঁচেছে। ফিরে এলাম ব্রেকের পরে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম কলারকে। হ্যালো। হ্যালো, আমি ঈশানী। ঈশানী? হ্যাঁ, ঈশানী দাস, আপনার খুব বড় ফ্যান। ও থ্যাংক ইউ সো মাচ ঈশানী, বলো। আমার বিয়ে হয়েছে 2 বছর হলো। গত রবিবার আমাদের অ্যানিভার্সারি ছিল। ডিনারে গিয়েছিলাম একটি 5 স্টার রেস্টুরেন্টে। খুব ভালো অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্টটার, যেমন ডেকর তেমন খাওয়া দাওয়া আর তেমনই মিউজিক। লাইভ পিয়ানো বাজাচ্ছিলেন এক ভদ্রলোক। কি অদ্ভুত সুন্দর সেই সুর। আমার হাজবেন্ড শৌখিন মানুষ। যাওয়ার আগে সে পিয়ানিস্টকে টিপস দিতে গিয়ে আমরা দেখলাম সে পিয়ানিস্ট আর কেউ নয়, আমার এক্স বয়ফ্রেন্ড। আমার হাজবেন্ড তার কথা জানেন না, কিন্তু ও আমাকে চিনতে পেরেছিল। আমার দিকে তাকিয়ে একটু হেসে আবার পিয়ানো বাজাতে শুরু করলো। মনে হলো যেন বলল, ভালো থেকো। এই কথাটা আমি আমার হাজবেন্ডকে বলতে পারিনি। ওর সাথে সব কিছু শেয়ার করি আমি, কিন্তু এটা কনফেস করতে পারিনি। ইটস ওকে ঈশানী, সব কথা সব সময় সোজাসুজি না বলে অন্যভাবেও বলা যায়। তাতে যে বলছে আর যে শুনছে দুজনেই কমফোর্টেবল থাকে। এরকম কনফেশন ঘর ভাঙে না ঈশানী, ঘর বানায়। জানি। তাহলে শুনলাম ঈশানীর গল্প, তোমার গল্প শুনবো, কিন্তু তার আগে আমার গল্পের বাকিটা বলে নি। সেই দিন ওই মানুষটি চলে যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গেছিলেন, যা আমার আজও মনে আছে এবং হয়তো সারা জীবন মনে থাকবে। উনি বলেছিলেন, আবিরবাবু, নিজের মনের ঘরে আলো জ্বালাবার সময় এসে গেছে। তোমাকে একটা খবর দিই, 3 মাস আগে আমি একটা কাউন্সিলরের কাছে যেতে শুরু করেছি। একটা ফ্ল্যাট কিনেছি বরানগরে, ছোট্ট, কিন্তু ওখানে আমার পুরনো স্মৃতির গন্ধগুলো নেই। আজকাল দরকারের বেশি কাজও করি না, বেশিরভাগ সময় বই পড়ি, ট্রাভেল করি আর তোমার সঙ্গে কথা বলে সময় কাটাই। মাঝে মাঝে সেই মানুষটির কথা খুব মনে পড়ে। আশা করি সে তার সংসারে ভালো আছে, নিজেকে আবার খুঁজে পেয়েছে আর মন খুলে কথা বলতে শিখেছে।
তুমি হয়তো ভাবছো তুমি তোমার মনের মানুষের সঙ্গে তো কথা বলো, তার দিকে তাকিয়ে হয়তো ভাবছো কি বলবো, সবই তো জানে। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, ভেবে নিও না সে সব জানে। মেনে নিতে শেখো যে সে জানে না। আর আজ বাড়ি ফিরে ঘুমানোর আগে অবশ্যই তাকে একটা লাইন বলো, তোমার দিনটা আজ কেমন কাটলো। এই একটা লাইনে না অনেক কিছু বদলে যায়। আমি এটা জানি, কারণ সময় থাকতে আমি সেটা করিনি। তুমি বলো, তুমি যেতো, তুমি ভালো থাকো, সম্পর্কগুলোকে সময় দাও আর কথা বলো। তাহলে সঙ্গে ছিলাম আমি আরজে আবির। গল্পটা কিন্তু এখনো বাকি আছে, ফিরছি একটা ব্রেকের ওপারে। ঈশানী আবিরের পুরো কথাটা মন দিয়ে শুনল। শুনতে শুনতে ওর চোখে কোথা দিয়ে যেন জল চলে এলো, কিন্তু গাড়ি থামালো না। আস্তে আস্তে ওর ঠোঁটের কোণায় একটা নিখুঁত তৃপ্তির হাসি ফুটে উঠল। আলোটা জ্বালিয়েছিলেন তাহলে আবিরবাবু? ভালো, খুব ভালো। ঈশানী আর চোখে দেখল ওর পাশের সিটে একটা তরতাজা লাল গোলাপ রাখা। দীপঙ্কর দিয়েছে। আজকাল রোজ সকালে একটা করে ফুল এনে দেয় ওকে স্কুলে যাওয়ার আগে। কোনো ওকেশন ছাড়াই ওরা আবার কথা বলতে শুরু করেছে, ওরা আবার বাঁচতে শুরু করেছে। ঈশানী রেডিওটা বন্ধ করে দিল গল্পটা শেষ হওয়ার আগেই, যে গল্পটা এখন ও আর ওর স্বামী মিলে লিখছে। এখন সেটাই ফোকাস করার দরকার। সেই গল্পটার কিন্তু কোনো স্ক্রিপ্ট নেই, শুধু আছে দুটো মানুষের একে অপরের সাথে বাঁচার এক অদম্য ইচ্ছে। এই শহরে রোজ রাতে শেষ মেট্রো চলে যায়, পিছন ফিরে একবার দেখেও না। কত মানুষ প্ল্যাটফর্মে হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা ভাবি যে ট্রেনটা চলে গেল সেটাই হয়তো ছিল আমাদের শেষ ট্রেন, কিন্তু না, কখনো কখনো যে ট্রেনটা আপনি মিস করেন সেটাই আপনাকে সেই জায়গায় পৌঁছে দেয় যেখানে গিয়ে সেই হারিয়ে যাওয়া নিজের সাথে আবার দেখা হয়ে যায়। নিজেকে আবার নতুন করে খুঁজে পান, নতুন করে বাঁচতে শুরু করেন। ঈশানীর গাড়িটা দ্রুত এগিয়ে যেতে থাকলো দূরে, যেখানে রাস্তাটা যেন সোজা গিয়ে মুক্ত আকাশের সাথে মিশে যাচ্ছে। এতক্ষণ শুনছিলে গল্প ঘরে ফেরার আগে। লিখেছে ঐন্দ্রিলা, গল্পের কথক রুদ্র, ঈশানীর চরিত্রে ঐন্দ্রিলা, স্নেহার চরিত্রে আরজে প্রিয়াঙ্কা, আবিরের চরিত্রে অভিক, দীপঙ্করের চরিত্রে অরিন্দম, ঋষির চরিত্রে সম্রাট, স্টেশন অ্যানাউন্সার আরজে প্রিয়াঙ্কা, পকেটমার অগ্নিভ,
চায়ের দোকানের দাদা রুদ্র, কলার ওয়ান RJ প্রিয়াঙ্কা, সাউন্ড ডিজাইন অগ্নিভ, ভিজুয়াল ডিজাইন অরিত্র, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনা অরিন্দম। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের। এই গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।